আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সেনাবাহিনীর প্রতি তার কন্ট্রোল নেই। ক্লিয়ার ভাষায় বলছি, কন্ট্রোল নেই। অল আর প্রো ইন্ডিয়ান। এই জিনিসটা হয়তো আমি ধরে নেব যে উনি হয়তো চাকরি বাঁচানোর জন্য বা যে কোনো কারণেই করেছে। আমরা দেখতে চাই যে উনি শেষ পর্যন্ত কি করে। তো আমি দেখলাম যে রাজনাথ সিং বলেছে যে তাদের একটা জয়েন্ট আর্মি নেভি এয়ারফোর্সের একটা হাই লেভেল ইয়েতে বলেছে বাংলাদেশের দিকে সিচুয়েশন নিয়ে যেন তারা একটু খেয়াল খুশি রাখে যে বাংলাদেশে কি পরিস্থিতি চলছে। এবং তখন উদাহরণ দিয়ে উনি আবার বলেছেন যে ইসরায়েলি এবং হামাসের সিচুয়েশনকে বলেছেন, এবং এট দ্য সেম টাইম ইউক্রেন এবং রাশিয়ার কথা বলেছেন। রাশিয়া যেহেতু তার নিজের সিকিউরিটির জন্য সে ইউক্রেনকে আক্রমণ করেছে, এবং হামাস করছে হচ্ছে ওই ইসরায়েল করছে হামাসকে। এরকম একটা সিচুয়েশনে যে অ্যাজ ইফ আমরা এতই আন্ডার ডগ যে ইন্ডিয়া যে কোনো কিছু করলেই করে ফেলতে পারবে। হ্যাঁ, হাসিনা রেজিমের আগে আন্ডারে তাদের কোনো থ্রেট ছিল না। এই যে আপনি এখন দেখতেছেন যে মণিপুরে সিচুয়েশন ফ্লেয়ার আপ করেছে, এর কারণ একটাই, কারণ তারা জানে যে তারা এই পর্যন্ত এই 7 সিস্টারদের মধ্যেই তাদেরও স্বাধীনতার আকাঙ্ক্ষা আছে, এবং তারা খুব ভালো করে জানে। এবং ভারত যখন 71-এ আমাদেরকে হেল্প করেছিল মুক্তিযুদ্ধে, এটার কারণটা একটাই ছিল 7 সিস্টার। যে এটা যদি পাকিস্তান যদি এখানে থাকে, দুই ভাগে হয়ে থাকে, তাহলে 7 সিস্টার তাদের হাত থেকে চলে যাবে, এটা শুধু সময়ের ব্যাপার। সো এই কারণেই তারা বাংলাদেশ পাকিস্তান থেকে আমাদের আলাদা করতে সাহায্য করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট কথা হচ্ছে, এর কারণে তো আওয়ামী লীগের মতো তো আমরা তাদেরকে সবকিছু দিয়ে দিব না। সরি, আমার ডগ, তা তো দিয়ে দেবো না। বাট একটা জিনিস আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে, এবং তারাও ভালো মতো এটা জানে যে আমাদের কাছে অনেকে আমরা ক্যালকুলেশনটা এইভাবে করি, আচ্ছা আমাদের আছে 2 লক্ষ সৈন্যবাহিনী, সে এর এগেনস্টে ভারতেরটা অনেক বেশি। আমার এই মুহূর্তে ডাটা মনে নেই, অনেক বেশি। বাট এটা মনে রাখতে হবে যে ওদেরকে ফাইট করতে হবে কোন ফ্রন্টে? পাকিস্তান ফ্রন্টে, তারপর হচ্ছে চায়না ফ্রন্টে, যেখানে অলরেডি চায়না ওদের লাদাখের অনেক জায়গা অলরেডি এখন দখল করে আছে, যেটা মোদী সরকার ফ্রন্টে আনে না তার রাজনৈতিক বিবেচনা। সো এখানে বুঝতে হবে যে তারা যদি ওই সেক্টরের ট্রুপস তো এখানে আনতে পারবে না। আর আমাদের এখানে যে কটা ডিভিশন আছে তার 3 গুণ ডিভিশন তাদের এখানে নাই। এটা যদি তারা করতে চায়। আরো একটা জিনিস বুঝতে হবে যে ভারত ভালোভাবেই জানে যে আমাদের সাথে যদি আমরা অল আউট ওয়ারে যদি ইন্ডিয়ার সাথে যাই, তাহলে কি হবে? তাহলে তো আমাদের খুব একটা সুবিধা হয়ে যাবে। যেহেতু এটা অল আউট ওয়ার, আমরা এই যে ওদের বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোকে আমরা একদম অফিসিয়ালি আন্ডারহ্যান্ড ওই 10 ট্রাক অস্ত্র কেন ওদিক থেকে এনে ওরা আরো 20 ট্রাক অস্ত্র তাদেরকে দিয়ে দিতে পারো। দিয়ে দিলে আমাদের আর যুদ্ধ করতে হবে না, ওরাই আমাদের জন্য যুদ্ধ করে দিবে। এবং ওদের মেইন জিনিস হচ্ছে ওদের সিকিউরিটি কস্ট অনেক বেড়ে যাবে। সো ওরা কখনোই এই যে সমস্ত জিনিসটা করতেছে, ইটস এ পার্ট অফ বার্গেইন। ওরা জানে যে বর্তমানে যে প্রফেসর ইউনূসের যে সরকারটা আছে, এটাকে সহজে তারা নতজানু তাদের এই যে মানে বাংলাদেশের যে আগের নতজানু পররাষ্ট্রনীতি যেটা ছিল, এটা আনতে পারবে না। সো এই জিনিসগুলো হচ্ছে ইজ এ পার্ট অফ বার্গেইন, এবং এটা আমরাও বুঝি। সো অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে জাস্ট বলবো গো টু হেল। এট প্রেজেন্ট সিচুয়েশন তারা এই ধরনের কোনো কিছুই করতে পারবে না। এটা হচ্ছে একটা সেন্সেশন তৈরি করা, সেন্সেশন তারা। কারণ আন্তর্জাতিক মিডিয়াগুলো সবাই বলতেছে যে বাংলাদেশের যে সিচুয়েশন আছে এটাকে ডিবাকল হিসেবে বলতেছে। এটা একটা ম্যাস সিচুয়েশন, যে জিনিসটা আগেই সবাই বলছিল যে ভারত তাদের সমস্ত ডিমগুলা একই ঝুড়িতে রেখেছে, এবং ওই ঝুড়িটা অ্যাক্সিডেন্টালি ড্রপ হয়ে সমস্ত ডিম ভেঙে গেছে। সো এখন তারা একটা ব্যাকফুটিং আছে। এই ব্যাকফুটিং থেকে আপার হ্যান্ডে আসার জন্য তারা এই সময় এই ধরনের কাজটা করতেছে। এরপরে আমি যেটা দেখলাম যে আমাদের প্রফেসর ইউনূস একটা বিবৃতি দিয়েছেন। বিবৃতিটা আমার কাছে ভালো লাগছে যে ভারতের যে ভারতের বয়ান অনুযায়ী হচ্ছে যে শেখ হাসিনা ছাড়া যে কোনো সরকারে আসুক, তারা তাদের মানে এখানে তারা একটা জঙ্গি রাষ্ট্র করবে, বা এই ধরনের একটা বয়ান তাদের আছে। এই বয়ান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমার ধারণা প্রফেসর ইউনূস এটা এই জিনিসটা এনশিওর করতে পারবেন। তারপর আরেকটা জিনিস উনি আরেকটা ভারতীয় চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন, যদি ভারত চায় তাহলে তিনি এই ইউএনএ যে একটা সিকিউরিটি কাউন্সিলের মিটিং হবে, ওইটার সময় একটা সাইডে তারা সাইড টেবিলে দুজনে একটা বসতে পারবেন। বাট এটা আবার একটু মানে হয় কি, ডিপ্লোমেসি এমন একটা জিনিস, আমি যদি আকবরায় বলি তাহলে এটা হচ্ছে আমার উইকনেস। আকবরায় বললে উইকনেস, যে যার ইন্টারেস্ট বেশি সে আসবে।
বাট হ্যাঁ, এই আমি মনে করি যে প্রফেসর ইউনূসের একবারে এটা বলা উচিত হয় না, বাট বলে ফেলেছে দেখে যে খুব একটা ক্ষতি হয়েছে তাও না, স্টিল উই আর ইন এ বেটার পজিশন। সো আমি মনে করি যে এখন পর্যন্ত আমি যে জিনিসটা দেখেছি যে প্রফেসর ইউনূসের ব্যক্তি হিসাবে যে তার যে বৈদেশিক নীতি, আমি তাকে পূর্ণ সমর্থন করি। বাট ওনার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, আমি কিছু বলবো না। ফিউচারে যদি কোনো কিছু হয় তখনই আমি বলবো। বাট আমাদের যারা ডিপ্লোম্যাট আছে, স্পেশালি যারা গত 15 বছরে ছিল, অল আর প্রো ইন্ডিয়ান। এই জিনিসটা হয়তো আমি ধরে নেব যে উনি হয়তো চাকরি বাঁচানোর জন্য বা যে কোনো কারণেই করেছে। আমরা দেখতে চাই যে উনি শেষ পর্যন্ত কি করে। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে সেনাবাহিনী নিয়ে। আমার যেহেতু আমি সবসময় অ্যাকচুয়ালি সেনাবাহিনী নিয়েই বলি, যেহেতু এই বিষয়টা আমি একটু জানি। সেনাবাহিনী নিয়ে আমি স্ট্রেট ওয়ে বলবো যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সেনাবাহিনীর প্রতি তার কন্ট্রোল নেই। ক্লিয়ার ভাষায় বলছি, কন্ট্রোল নেই। এটার একটা কারণ হতে পারে যেহেতু উনি সেনাবাহিনী সম্বন্ধে একটু কম জানেন। সেনাবাহিনীর বিষয়ে হয়তোবা কার কাছ থেকে উপদেশ নিতে হবে বা কার কথা শুনতে হবে এটাও উনি বুঝতেছেন না। আমি শুধু এইটুকু বুঝেছি যে সেনাবাহিনীর যে কজন উপদেষ্টা নিয়োগ হয়েছে বা বিভিন্ন ইম্পর্টেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে সবগুলোই জেনারেল ওয়াকার স্যারের অ্যাডভাইস অনুযায়ী। জেনারেল ওয়াকার, আমি আবারও বলবো যে জেনারেল ওয়াকার আমাদের কাছে এখন হিরো, নো প্রবলেম, উনি হিরো হতেই পারেন, কিন্তু উনি ওই সময়ে যে তার পজিশনটা নিয়েছিলেন ওইটার জন্য, হ্যাঁ আমি বলবো যে এটার জন্য তার গার্ডস দরকার আছে। বাট গার্ডসটা যদি না নিত তাহলে কি হইতো? কারণ হচ্ছে কি, উনি যখন অফিসারদের সাথে কথাবার্তা বলেছেন তো উনি ক্লিয়ারলি বুঝেছেন জুনিয়র অফিসাররা জনগণের পক্ষে। উনি এই ক্লিয়ার মেসেজটা পেয়ে গেছেন। তখন এইটার এগেনস্টে যদি শেখ হাসিনার পক্ষে থাকে তাহলে ব্লাডশেড হইতো। সো উনি রাইট ডিসিশনটা রাইট টাইম নিয়েছেন। স্যারকে ধন্যবাদ, স্যালিউট টু ইউ। বাট এটার পরে উনি যে সমস্ত জিনিস মানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বলতেছে যে 619টা কতজন একটা হিসাব দিয়েছিলেন রাজনৈতিক লোকজন, তাদের কাছে এসেছে বা প্রাণ ভিক্ষা নিয়ে। ওকে, প্রাণ ভিক্ষা নিয়ে আপনি তাদেরকে আশ্রয় দিয়েছেন। ওকে, এটা লিস্ট কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও দেখি নাই। কেন দেখি নাই? এটার মানে একটাই যে স্টিল সবার মধ্যে একটা ইয়ে আছে। সেনাবাহিনীকে প্রফেসর ইউনূস কি বলতে পারেন না যে আপনাদের কাছে যারা ছিল তাদের লিস্ট আমাকে দেন, আমরা বর্তমানে তারা কোথায় আছে, কয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে? পারেন, কিন্তু উনি কিন্তু করেন নাই মনে হয়, বা আমরা জানি না। যদি করেও থাকেন আমরা জানি না। বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে জিওসিরা ইন্ডিভিজুয়ালি এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে সাপোর্ট দিয়েছে, তাদেরকে রাখার পারমিশন দিয়েছে। এবং এই কারণেই যখন দেখেছে এটা মিডিয়াতে চলে আসতেছে, বিভিন্ন জায়গায় চলে আসছে, তখন ওয়াকার স্যার একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের কাছে প্রাণ ভিক্ষার জন্য এসেছিল, দিয়েছি। বাট কথা হচ্ছে এখন বর্তমান সিচুয়েশন কি? এখন বর্তমান সিচুয়েশনে স্টিল আমরা যারা গত সরকারের যে ইম্পর্টেন্ট লোকগুলোকে দিয়েছি, গোয়েন্দা সংস্থা দেখেছি, সেনাবাহিনীর ইম্পর্টেন্স অ্যাপয়েন্টমেন্ট গুলোতে দেখেছি, সেগুলোতে এখনো তারা আছে। এবং উনি সবাইকে অ্যাসিওর করতেছেন। আমার কাছে নাম্বার অফ সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার আমাকে ফোন করে বলেছেন যে হ্যাভ ফেইথ অন ওয়াকার স্যার সবকিছুই করবে, কিন্তু তাকে টাইম দিতে হবে। এই টাইম দিলাম, ওকে টাইম দেওয়ার ফলে কি একটা হয়েছে সেটা হচ্ছে মুজিব স্যার পালাই গেছে। এই মুজিব স্যার কিন্তু পালাই গেছে, এটা কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসতেছে না। আমি যেটা বুঝি এটা আসতেছে না, কারণ হচ্ছে অনেকে আবার বলতেছে সে অলরেডি ভারত পার হয়ে গেছে। আমার একটা মানে আমি ভারত পার হয়ে গেছে ধরুন কোনো কনফার্ম নিউজ পাইনি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন সে তো স্টিল সার্ভিং অফিসার, একটা সার্ভিং অফিসার পালায়া ভারতে চলে যাবে এবং ভারতের জন্য এটা কিন্তু খুবই একটা মানে ডিসক্রেডিট হবে আর কি। অফিসিয়ালি একটা সার্ভিং অফিসারকে যদি দেয় ইজ সামওয়ান ইজ ডিফেক্টিং টু দেম, তো এই জিনিসটা ডিপ্লোম্যাটিক্যাল সিচুয়েশনটা ভারতের ফেভারে যাবে না। সো ভারত তাকে মনে হয় দিবে, এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে এই সিচুয়েশনে মুজিব স্যার হয়তো বা দেশের ভিতরে কোথাও আছে এবং সরকার স্পেশালি ওয়াকার স্যার যেহেতু এটাতে ডিসক্রেডিটটা তার আসতেছে, সে এখন ব্যাডলি
চেষ্টা করতেছে তাকে রিকভার করার, গোয়েন্দা সংস্থাগুলো হয়তো লাগাই রাখছে, হয়তো দেখা যাবে কিছুদিন পরে যদি পায় তখন বলবে কোথায় কোথায় মুজিব তো আমাদের সাথে ছিল সারাক্ষণ। এনিওয়ে, যদি মুজিব স্যার আবার ধরা পড়ে উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, এবং কেউ যদি আমাকে গুজববাজ বলেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বাট কথা হচ্ছে এটা যদি বুঝতে হবে এরকম সিচুয়েশনে আমরা কথা বলতেছি দেখে কিন্তু দে আর ইন প্রেশার, এবং ওই প্রেশারটা আমি বজায় রাখতে চাই সবসময় যে কোনো সিচুয়েশনে।